প্রিয় সাথীরা, ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন আমরা আছি কৃষ্ণনগর স্টেশনে। ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছেন। আমাদের উদ্দেশ্য মুর্শিদাবাদ ভ্রমণ, হাজারদুয়ারি সহ। তো আমাদের ট্রেন 6টা 20-তে। চলুন দেখা যাক ওখানে কি কি আছে, কত খরচ, কোন ট্রেনে যাচ্ছি, পুরোটাই আপনাদেরকে দেখাবো। আশা করি খুব ভালো লাগবে। 4টে পুরি আর একটু ঘুগনি 20 টাকা করে প্লেট আমরা কৃষ্ণনগর থেকে খেয়ে নিচ্ছি। তারপরে আমাদের ট্রেন আসছে লালগোলা, সেই ট্রেনে উঠবো। মুর্শিদাবাদে আসার সব থেকে সুবিধাজনক পথটা হচ্ছে রেলপথ। তবে শিয়ালদা থেকেও লালগোলা ট্রেনে রাত 10টা 55 ট্রেনে যদি আসা যায় তাহলে ভোর 5টা 15 মধ্যে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে পৌঁছানো যায়। সেটাই সবচাইতে সুবিধাজনক হয়। মোটামুটি 5 ঘন্টা 30 মিনিট মতো সময় লাগে। তো চলুন যাই। ঠান্ডা পড়েছে, তবুও এই জাস্ট ট্রেনে উঠলাম, উঠে এই সকালের যে দৃশ্যটা বাইরের দিকে দেখা যাচ্ছে দারুণ রকম উপভোগ করছি। এখন 9টা 48, জাস্ট এই ট্রেনটাতে করে আমরা মুর্শিদাবাদে পৌঁছালাম। আমরা টোটো কন্ট্যাক্ট করে নিলাম 700 টাকায়। 9টি স্পট ঘুরবো, তারপর হাজারদুয়ারিতে এসে আমাদেরকে ছেড়ে দেবে। এখান থেকে টোটো গাড়ি কিংবা ঘোড়ার গাড়ি যে কোনো একটাতে আপনি যেতে পারেন আপনার পছন্দসই। এবং এই যে বইটা দেখছেন এটা হচ্ছে দ্য লস্ট ক্যাপিটাল মুর্শিদাবাদ বলে একটা বই। এখানে সমস্ত জায়গাগুলো আছে। শিলিগুড়ি মালদা বাস করেও প্রথমে বহরমপুরে ও পরে রিক্সা বা অটো করে আপনারা মুর্শিদাবাদে আসতে পারেন। গেছি তোপখানায়। তোপখানা হলো নবাবের আর্টিলারি পার্কের জায়গা। এখানে যে বন্দুকটা আছে তার নাম হচ্ছে জাহান কোষা বন্দুক। এটি সোনা, রূপা, তামা, সীসা, দস্তা, পারদ, লোহা এবং টিন এই 8টি ধাতু সংমিশ্রণে তৈরি। এটি 17 ফুট 6 ইঞ্চি লম্বা এবং ওজন 212 মণ। সেকেন্ড স্পট কাটরা মসজিদ। এটি 1723 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খাঁ নির্মাণ করেন। বর্তমানে এটি একটি ইসলামিক শিক্ষা কেন্দ্র। মসজিদের 4 কোণে মিনারের মতো 4টি বৃহদায়তন আলম্ব আছে। এই মসজিদকে 1769 নম্বর গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসাবে 18 এপ্রিল 1914 সালে ঘোষণা করা হয়েছে। এই ঘাসের মধ্যে দিয়ে চলাফেরা করা নিষেধ আছে। চলুন আমরা এগিয়ে যাচ্ছি। সিঁড়ির ওপর দিকে দুধারে দেখুন ছোট ছোট ঘর রয়েছে। এই ঘরগুলোর মধ্যে কিন্তু তৎকালীন যারা অতিথি যারা আসতেন তাদের থাকার ব্যবস্থা এই ঘরগুলিতে ছিল। চলুন এবার ওপর দিকে ওঠা যাক, যেখানে 2000 মানুষ একসাথে নামাজ পড়তে পারত এবং ওপরটায় শামিয়ানা টাঙানো থাকতো। দেখুন নিচে খোদাই করা যে ইটগুলো আছে প্রত্যেকটি আসনের আকার। আর এই যে পাশে ছোট ছোট ঘর দেখছেন, এগুলো ভেতর দিয়ে প্রকৃতিকে দেখা যেত খুব সুন্দরভাবে। ও এই যে জায়গাটা, এখানে সবজির বাজার বসতো নবাব মুর্শিদাবাদের সময়। হ্যাঁ ঘর দেখতে পাচ্ছেন, এগুলো ঘর। হ্যাঁ ছোট ছোট ঘর। এগুলো কিসের? এগুলো মুসাফিরখানা বলা হয়। মুসাফিরখানা অর্থাৎ এখানে কি হতো, কি কাজ হতো? যারা বিদেশ থেকে দূর থেকে বেড়াতে আসছেন তাদের থাকবার জন্য, আর উপরতলায় তারা গেস্ট রুমের ব্যবহার হতো। ওপরে মাদ্রাসা টাইপের ব্যবহার হতো। মাদ্রাসা ওপরে ওই 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 ওপরটা। হ্যাঁ এই যে এই উপরটায় আপনার মাদ্রাসা টাইপের পড়াশোনা হতো, ওর নিচে খাওয়া দাওয়া। এটা হচ্ছে গেস্ট হাউস বলে। গেস্ট হাউস। ও এটা গেস্ট হাউস। হ্যাঁ গেস্ট হাউস। এখানে দরজার কোথায়? আর এই জায়গাটা কি হতো? এটা কোনটা? ওটা ঢোকার জায়গা ছোট ছোট ঘরগুলো কিসের? মুসাফিরখানা বলে। মুসাফিরখানা। মুসাফিরখানা কি হয়? মানে যারা বিদেশ থেকে দূর থেকে আসছেন তাদের থাকবার জন্য, বিশ্রামের জন্য। থাকবার জন্য, বিশ্রামের জন্য। নিচে এই যে ইটগুলো গাঁথা আছে, এখানে এটা আসন আকারে গাঁথা আছে। দেখুন
এটা হচ্ছে 2000খানা আসন আছে এবং 2000 মানুষ এখানে বসে নামাজ পড়তে পারতো। আর সামনে যে লোহার বালাটা দেখছেন ডিমগুলো ঝুলছে, এই মাথা থেকে যাদের ওই মাথা তিরপল ও সামনে টাঙানি থাকতো, রোদ বৃষ্টি না লাগে এরকম ব্যবস্থা করা যায়। ও রোদ বৃষ্টি যাতে না লাগে তার জন্য এ মাথা থেকে ও মাথা পর্যন্ত শামিয়ানা টাঙানো থাকতো। নামাজ পড়তেন একা, মুর্শিদ কুলিকা একা নামাজ পড়া হতো, একাই নামাজ পড়তেন এই ঘরটায়। আর ওরা মুরগিরা বাইরে পড়তেন। আর সামনে যে রকম 5খানা গম্বুজ ছিল, 1804 সালে একদিনে 7 বার ভূমিকম্প, 3টে কোণ ধ্বংস হয়ে গেছে। 1804 সালে একদিনে 7 বার। ও 1804 সালে একবারে 7 বার ভূমিকম্প হয়েছিল। এই যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো ভূমিকম্পতেই নষ্ট হয়েছে। দেখুন কি সুন্দর ডিজাইনগুলো, এখনো কিছুটা অংশ অক্ষত আছে। এইখানে বেলজিয়াম গ্লাস সেট করা ছিল, যেটা থেকে এই গোটা অঞ্চলটা আলো হয়ে যেত, মানে এই ভেতরের অংশটা আলো হয়ে যেত। বা মুসলিমের কবর আছে এখানে। মুসলিম আগে বলে গেছিলেন মরবার পরে যে আমাদের কবরটা হবে, প্রতিটা জাতি কিংবা প্রতিটা লোক সাধু সন্ন্যাসী গোষ্ঠ মরবে, হাজার হাজার লোক আমার বুকের মধ্যে মারিয়ে দর্শন হবে, তাদের চরম ধুলি পড়লে আমি পাপ থেকে তাদের মুক্তি হওয়ার জন্য আমি সিঁড়ি নিচে সংস্থানটা দেওয়া হবে। উনি হিন্দু থেকে মুসলিম কেন হয়েছিলেন? মুসলিমকে যোদ্ধাবস্তি মুসলমান করা হয়েছিল। হ্যাঁ, মুসলিমকে যোদ্ধাবস্তি করে মুসলমান করা হয়েছিল, জোর করে মুসলিম করা হয়েছিল। আগে হিন্দু সমাজ তখন ছিল না। আচ্ছা, আমরা এই দিক থেকে বেরিয়ে আসলাম। আর হচ্ছে এই যে মিনারগুলো, সমাধিটা মুর্শিদ কুলিকা হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন, সেই কারণে শেষ জীবনে তার ইচ্ছা ছিল যে মসজিদ এবং মন্দির পাশাপাশি থাকার। তার জন্য এই যে দেখছেন মসজিদ, তার পাশেই এই যে মন্দির, এবং এটা হচ্ছে শিবের মন্দির। কোনো শত্রু যাতে আক্রমণ করতে না পারে তার জন্য ওই যে মিনারটা ছিল, মিনারের উপর থেকে লক্ষ্য করা হতো শত্রুদের গতিবিধি। কি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। পৌঁছে গেছি থার্ড স্পট কাঠগোলা বাগান। ভেতর দিকে যাই। এটি 3 তলা বিশিষ্ট নহবতখানা ছিল একটা সময়ে। সম্রাট আকবরের দ্বারভাঙা থেকে পাওয়া উপহারে আমের চারা দিয়ে শুরু হয়েছিল এই বাগান। বর্তমানে 260টি প্রজাতির আম গাছ আছে বলে জানা যায়। তো এবার চলুন, কি সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন। শ্রী আদিনাথ দেব ঠাকুরের মন্দিরের জমিদারির অংশটা এখানে যা যা আছে, কাঠগোলা দেখার ভেতরে মানে জায়গাগুলো, কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা, এত কিছু দেখবার জায়গা আছে এখানে। তবে টিকিট কাটতে হবে। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা এই টিকিট পেলাম। এক একটা টিকিটের মূল্য 30 টাকা করে। আমরা এখন চিড়িয়াখানার ভেতরে ঢুকছি। প্রথমে এই যে চিড়িয়াখানার গেটটা দেখতে পাচ্ছেন। শুনেছি এই চিড়িয়াখানার মধ্যে বিভিন্ন বিদেশি পাখি এবং মাছ রাখা আছে। পৌঁছে গেছি ভেতর দিকে, চলুন যাই তাহলে। দেখতে থাকি। প্রত্যেকটা খোপেই কোনো না কোনো বিদেশি পাখি আছে দেখতে পাচ্ছি। এইখান দিয়ে আমরা বেরোলাম। এবার তার বাইরের দৃশ্যটা কি অপূর্ব। এই পাখিরালয়ের ভেতরেই সুন্দর একটা ঝর্ণা। আবার দেখা যাচ্ছে সুন্দর একটা কুটিরও আছে এখানে। বাইরের দিক থেকে ঢুকেই আবার ভেতর দিকে চলুন, ডান দিকটা দেখি কি আছে।
এই মিউজিয়ামে পাখি ছাড়া বিভিন্ন ধরনের মাছও আছে দেখছি। মিউজিয়াম থেকে বেরিয়েই একটা সুড়ঙ্গ পথ আছে, এটা সেই সুড়ঙ্গ পথটা আমরা পরে আসব। ঠিক তার উল্টো দিকেই একটা সুন্দর প্রাসাদ রয়েছে, চলুন এই প্রাসাদটা সম্পর্কে জানি। পেছনে দেখছি এই বাগানের মধ্যে আবার আইসক্রিমের স্টল আছে, কোল্ড কফি আছে। কোল্ড কফি নিয়ে নিলাম, এক গ্লাস কোল্ড কফি 50 টাকা দাম নিয়েছে, তবুও ভালো। এই কাঠগোলা বাগানটি সত্যি অপূর্ব সুন্দর এবং অনেক কিছু দেখবার আছে। নিচের শেকড়গুলিটাও কি সুন্দর ডিজাইন করে রেখেছে, দেখুন কি সুন্দর ডিজাইন। এই যে সেই প্যালেসে ঢোকার রাস্তা, চলুন এবার ভেতর দিকটা দেখি। এই প্রাসাদটা জিয়াগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা শ্রীপদ সিংয়ের পূর্বপুরুষ লক্ষ্মীপং সিং তৈরি করেন। এই বাগানের মাঝখানে যে প্রাসাদটা আছে, এই প্রাসাদের মধ্যে মূল্যবান আসবাবপত্র, মর্মর মূর্তি আছে। তবে যে বিল্ডিংটার কথা এতক্ষণ বলছিলাম 999 বছরের জন্য লিজে নিয়েছিল মাত্র 1200 টাকায় বিজনেসের উদ্দেশ্যে জয়পুরের এক ব্যবসায়ী। ঠিক ওই বিল্ডিংটার উল্টো দিকেই আছে এখানে একটা কুয়ো আছে, চলুন দেখা যাক। এখানে একটা বিশাল বড় কুয়ো আছে, বিশাল গভীরতা। সেই কুয়োতে নামবার জায়গা দেখুন, সিঁড়িটা দেখুন কি সুন্দর, ধাপে 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 চলে এসেছে। ওই কুয়ো থেকে ঠিক তার উল্টো দিকের রাস্তা। এটা পুকুরটা দেখে মানে কুয়োটা দেখে এলাম, সেটা আসলে একটা সুড়ঙ্গ পথ। সেখানে থেকে সেই সুড়ঙ্গ পথে জগৎ শেঠের বাড়ির সাথে যোগাযোগ ছিল এবং সেটা ভেঙে যাওয়াতে ওটা ভেতর দিয়ে জল উঠে গেছে। এটাই আর কি ইতিহাসটা জানলাম এখানে যিনি কাজ করেন তার কাছ থেকে। মধ্যেই আছে পরেশনাথের মন্দির, আমরা এখন সেই দিকেই যাচ্ছি। যাওয়ার পথে পড়বে গোলাপ বাগান। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পরেশনাথের মন্দির, চলুন এখন আমরা ওখানেই যাব। এটা একটা ব্যান্ড স্ট্যান্ড, এর ওপরে কাচ দিয়ে তৈরি শীষমহলটা লুপ্ত হয়ে গেছে। একসময় পরিবারের ছেলে মেয়েদের নাচ গানের তালিম দেওয়া হতো এখানে। এর পাশেই আছে পরেশনাথ মন্দির, এই যে তার ঢোকার পথ। তো ভেতরের দিকে গেলেও মন্দিরের ভেতরের অংশের ছবি তোলা যেহেতু নিষিদ্ধ, সেই কারণে বাইরের অংশটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন কি সুন্দর, অপূর্ব সুন্দর। এখানে আরেকটা আমরা মন্দির দেখতে পাচ্ছি, কি সুন্দর তার স্পটটা দেখুন। এই মন্দিরটাকে দাদা গুরু বলা হয়। দুপাশে দাদাবাড়ি মন্দিরের দুপাশে এরকম দুটো মূর্তি আছে। এই যে ডিজাইন করা হয়েছে, ডিজাইনের মধ্যে ফুলের গাছ লাগানোর জন্য এত সুন্দর ডিজাইন। এটা হচ্ছে এমন একটা স্পট, এখানে তৎকালীন দিনে অপরাধীদের ফাঁসি দেওয়া হতো এবং এই যে কুয়োটা দেখছেন, এই কুয়োটার মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হতো ফাঁসি দেওয়ার পরে। কাঠগোলা বাগানের মধ্যেই রয়েছে শৌচালয়, খুব সুন্দর ঝাঁ চকচকে, 5 টাকা করে প্রত্যেকের টিকিট। তার পাশ দিয়েই আমরা এখন বোটিংয়ের রাস্তায় যাচ্ছি, বোটিং করার এনজয়টা করব। 15 মিনিটে 25 টাকা করে লাগবে। একটি বোটে 4 জনের বেশি চাপা নিষেধ আছে। তো চলুন একটু বোটিংটা এনজয় করে নিই আমরা। এই যে বোটিংয়ের ঘাট, আমরা বোটিংয়ের ঘাটে যাওয়ার আগে এই যে কাউন্টার, এখান থেকে হচ্ছে আমাদেরকে টিকিট কাটতে হবে। কেটে নিয়েছি। এবার লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সবাইকেই। সিরিয়াল চলে এসেছে অলরেডি। অপেক্ষা করতে করতে আমরা বোটিংয়ের সুযোগ পেয়েছি এবং এনজয় শুরু করেছি। বোটিং করতে ভীষণ ভীষণ মজা লাগছে। পরেশনাথের মন্দিরের পাশ দিয়েই কিন্তু এই ঘাটে যাওয়ার রাস্তাটা। দেখা হয়ে গেছে, এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। ডান দিক দিয়ে? ও এখান দিয়ে? ও আচ্ছা। পৌঁছে গেছি জগৎ শেঠ মিউজিয়ামে, অর্থাৎ এটা জগৎ শেঠের বাড়ি। টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে। চলুন এবার দেখব। ওহ কি শান্তি, একটুখানি বসে এখানে জিরিয়ে নিলাম। জগৎ শেঠ প্রথমে ছিলেন জৈন বংশোদ্ভূত। জগৎ শেঠের পূর্বপুরুষ হীরানন্দের 6 ছেলে 1 মেয়ে ছিল। তার চতুর্থ পুত্র শেঠ মানিকচাঁদ প্রথম জগৎ শেঠ উপাধিতে ভূষিত হন। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের জন্য তাকে মনে করা হতো বাংলা, বিহার, উড়িষ্যার ভাগ্য নির্মাতা। সমকালীন মুসলিম ইতিহাসবিদরা লিখেছেন তার এতই সোনা রূপা ছিল যে তা কোনো পদ্ধতিতেই পরিমাপ করা সম্ভব ছিল না। তবে এই যে জগৎ শেঠের বাড়িটা, সেটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে এবং ভেতর দিকে ছবি তোলা যেহেতু নিষিদ্ধ, আমরা বাইরের দিকটা আপনাদেরকে দেখাতে পারছি। টিকিট কেটে ভেতরে স্বচক্ষে আপনারা দৃশ্যাবলী উপভোগ করবেন। এবার নসিপুর রাজবাড়ি। ইতিহাস প্রসিদ্ধ কুখ্যাত দেবী সিং এই রাজবাড়িটি তৈরি করেন। দেবী সিংয়ের আদিবাড়ি ছিল পানিপথে। পরে তিনি দেওয়ান রেজা খাঁর অধীনে চাকরি গ্রহণ করেন এবং পরে ইংরেজ কোম্পানির অধীনে রেভিনিউ কালেক্টর পদে ভূষিত হন। এই নসিপুর রাজবাড়ি ঝুলন যাত্রার জন্য বিখ্যাত। ওই উপলক্ষে এখনও জাঁকজমকপূর্ণভাবে এখানে মেলা বসে। এখানে এখনও 10 অবতার ও মহাবীরের মূর্তি বিদ্যমান আছে এবং নিত্য পূজিত হয়ে আসছে। রাজপরিবারের বিশেষ বিশেষ পদে আসীন ব্যক্তিদের ছবি এখানে সযত্নে বাঁধানো আছে। এই ঘরটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, ওপর থেকে শেকল ঝোলানো আছে, মানে এখানে সম্ভবত পানিশমেন্টের ব্যবস্থা ছিল এই ঘরটার মধ্যে। এটা হচ্ছে রাজা উদমন্ত সিং দ্বারা স্থাপিত 1793 খ্রিস্টাব্দে
সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। কি অপূর্ব কারুকার্য। এটা মন্দির প্রাঙ্গণ। এই রাস্তাটা দিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম এবং মন্দিরের কারুকার্যটা দেখুন, এবং কত বিশাল বড় মন্দির সেটা এই ভিডিও থেকেই আপনি স্পষ্ট বুঝতে পারছেন। প্রতিটি খোপে একটি করে মূর্তি আছে। মৎস্য অবতার, গণেশ, অগ্নিদেবতা, ইন্দ্রদেব, এখানে আছে অনন্ত দেবতা এবং মদনমোহন মন্দির, মদনমোহন ঠাকুর। এভাবে প্রত্যেকটা খোপে খোপেই একটা করে ঠাকুর আছে। ব্রহ্মা, মানে প্রচুর দেবদেবী এখানে স্থান পেয়েছে। এটা লক্ষ্মীনারায়ণ, বাইরে থেকে পরিষ্কার দেখা যাবে না যদি না এখানে আসেন। শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম এখানে আছে এবং এরকমভাবে প্রত্যেকটি খোপেই বিভিন্ন দেবদেবীর অবস্থান আছে। দুর্গাপুজো হয়, তখনকার দিনে তুলসী মন্দিরটা দেখুন কত সুন্দর কারুকার্য। দুর্গা মন্দিরের পাশেই যে মন্দিরটা, সেখানে দেবদেবীগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, যেহেতু এখানে কোনো নেট নেই সেই জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি। রাধা কৃষ্ণের মূর্তিটা দেখুন কি সুন্দর লাগছে। মন্দির প্রাঙ্গণ এত ঝাঁচকচকে দেখে বোঝাই যাচ্ছে যে নিয়মিত পুজো হয়। এটা নসিপুর রাজবাড়ির আর্ট গ্যালারি, প্রাণচাঁদ চক্রবর্তী। এখানে বিভিন্ন ছবি যেগুলো ঝোলানো আছে এছাড়া বিভিন্ন নথিপত্র আছে এবং আসবাবপত্র আছে। ছবিগুলো তোলা নিষিদ্ধ আছে যেহেতু, তাই ভেতরটা দেখাতে পারলাম না। এবার নসিপুর আখড়া, টিকিটটা কেটে নিয়েছি নসিপুর আখড়ার, এখন ভেতরে যাচ্ছি। হ্যাঁ দাদা, আমরা এই যে ভেতরে গিয়ে কি কি দেখতে পারবো যদি বলেন। ভেতরে 22 মণ ওজনের সোনা চাঁদির রথ, 80 টাকার নবাবের গাড়ি, বেলজিয়াম গাছের ঝাড়বাতি। এই যে রথ রয়েছে বৈষ্ণবাচার্য রামানুজের মতাবলম্বী শ্রী রঘুনাথ দেব ঠাকুরের সুপ্রাচীন মন্দির। এটা জাফরগঞ্জ দেবোত্তরায়ণ চ্যারিটেবল স্টেট এই নসিপুর রাজবাড়িটাকে সংরক্ষণের দায়িত্বে আছে। এবার যাই ভেতর দিকে, দেখি কি আছে। এই পাশে তো একটা মন্দির আছে মনে হচ্ছে। ডান দিকে ঢুকতে লক্ষ্মীনারায়ণ মন্দির, এটা আমরা দেখতে পাচ্ছি। ভেতরে ঠাকুরটাকে লক্ষ্মীনারায়ণের মন্দির দেখে, মানে ঢুকেই প্রবেশপথে ডান দিকে লক্ষ্মীনারায়ণ মন্দির দেখে এবার দেখছি সরু গলি মতো, মানে সরু গলি নয়, প্রায় 12 থেকে 14 ফুট চওড়া রাস্তা। এখান দিয়ে গিয়ে এই যে দেখতে পাচ্ছি ডান দিকে একটা কামান রয়েছে। এই কামানে হাত দিলে 500 টাকা জরিমানা হতে পারে, সেই বুঝে আমরা হাত না দিয়ে দৃশ্য দেখে উপভোগ করছি। এই যে গাড়িটা দেখা যাচ্ছে, এইটার দাম নাকি তখনকার দিনে ছিল মাত্র 80 টাকা। তো হাত দেওয়ার উপায় নেই, কারণ 500 টাকা জরিমানা হতে পারে, তার জন্য আমরা দূর থেকেই দেখছি। কি অপূর্ব বিল্ডিং! এই নসিপুর আখড়াতে রামানুজ সম্প্রদায়ভুক্ত সাধু সন্তগণ অবস্থান করেন। এটা পুরোটাই চাঁদের। পাশেই আছে
এই সুন্দর রথ। তখনকার দিনের ব্যবহৃত গাড়ি, এটি সংগ্রহশালার প্রবেশ পথ। তখনকার দিনের নৌকোর নোঙর মানে নৌকোটা আটকানো হতো যেটার সাহায্যে, সেটা দেখুন কত বড় কাটা। এখানে একটা মিউজিয়াম আছে, তার ভেতরে ঢুকছি, দেবদেবীর মূর্তি এবং বহু পুরনো আমলের গাড়ি সহ এই মিউজিয়ামের ভেতরে আরও অনেক কিছু দেখবার আছে। অবশ্য এখানেও ভেতরের দিকে ফটো তোলা নিষিদ্ধ আছে। নেক্সট স্পটে যাব, চলুন। মির্জাফরের বাড়ি, এই বাড়িতে নবাব সিরাজদৌল্লাকে পলাশির যুদ্ধ থেকে ধরে এনে বন্দি করে পরবর্তীতে হত্যা করা হয়েছিল। হত্যা করে হাতির পিঠে চড়িয়ে সারা মুর্শিদাবাদ ঘোরানো হয়েছিল। তারপরে ওকে নিয়ে গিয়ে খোশবাগে কবর দেওয়া হয়, যেটা গঙ্গা নদীর ওপারে। এই গেটটাকে বলা হয় নামাখারাম গেট বা নামাখারাম দেউরি। নবাব সিরাজদৌল্লার অধঃপতনের মূলে ছিল মির্জাফর, তাই তিনি পলাশির যুদ্ধে সিরাজের পক্ষ অবলম্বন না করে পরোক্ষভাবে ইংরেজদেরকে সহায়তা করেছিলেন এবং পলাশি যুদ্ধের পর তিনি বাংলার মসনদে অধিষ্ঠিত হয়ে ইংরেজদের অবিরত অর্থের দাবি মেটাতে অপরাগ হন এবং এর ফলে অবিলম্বে তাকে আবার সিংহাসনচ্যুত হতে হয়। জাফরগঞ্জ মুখবারায় তার সমাধি এখনো আছে। ভেতরটা এখন পর্যটকদের প্রবেশের নিষেধ হয়েছে। ওই যে মির্জাফরের বাড়িটা দূর থেকে দেখা যাচ্ছে, দেখুন ওটা সংরক্ষণ করা হয়েছে, কিন্তু এটা হচ্ছে পর্যটকদের প্রবেশ নিষেধ হয়ে রয়েছে, তাই আপনাদেরকে ভেতর অংশটা দেখাতে পারছি না। প্রাসাদটার ভগ্ন অংশ মানে বাইরের গেটটার ভগ্ন অংশটা দেখতে পাচ্ছি, তবুও এখনও দেখুন কি বিশাল আকারের রয়েছে। এই বাড়ির ঠিক উল্টো দিকেই কবরস্থান, চলুন দেখি। নবাব মির্জাফরের পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থানে এটা হচ্ছে সেই প্রবেশদ্বার। এর ভেতর দিয়ে ঢুকলে সেই 1100 কবর আমরা দেখতে পাবো। 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা কবরের ভেতরে ঢুকলাম। কবরের উপরে জুতো পায়ে ওঠা উচিত নয়, এখানে লেখা রয়েছে। আর এখানে মিরন ও মীর কাসিম বাদে নবাবের পরিবারের সকল সদস্যর কবর কিন্তু এখানে আছে। আর এখানে যে 10 টাকা করে নেওয়া হচ্ছে, সেখানে এরা যুক্তি দেখাচ্ছে যে সেই নবাবের আমল থেকে 11 টাকা করে এদের মাসিক বেতন রয়েছে, এতে জীবনযাপন করা কঠিন বলে 10 টাকা করে সাহায্য নিচ্ছে জনসাধারণের কাছ থেকে। এই কারণেই এখানে টিকিট কাউন্টারটা খোলা হয়েছে। সদস্য এই মির্জাফরের, এটা ভাবতেই কেমন লাগে। এবং প্রত্যেকের কবর এই স্থানে রয়েছে এবং তার মধ্যে কিছু সংস্করণ করা হয়েছে, কিছু ওই রকমই রয়েছে। যখন এত কবরের মাঝখান দিয়ে আমরা আসি, তখন যেন ইতিহাসের পাতাগুলি ফরফর করে খুলে যায়। মির্জাফরের কবরের ঠিক উল্টো দিকেই একটা মসজিদ রয়েছে। এই মসজিদেই মির্জাফর নামাজ পড়তেন।
মসজিদটি মানে মীর জাফরের নামাজ পড়ার জায়গাটা এখনও সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। মুন্নিসা বেগমের জীবন্ত সমাধি, মুর্শিদ কুলি খাঁর মেয়ে। আর এই যে সমাধিতে ঢুকছি, এটা হচ্ছে আজি মুন্নিসা বেগমে ছিলেন হচ্ছে মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা এবং মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী। মসজিদের পূব দিকে প্রবেশদ্বারে অ্যাম্বেড করা একটা শিলালিপি স্ল্যাব অনুসারে এটি বেগম দ্বারা নির্মিত হয়েছিল। তিনি 1734 সালে মারা যান। তার বাবার মতো তাকে তার মসজিদের প্রবেশদ্বারের কাছে সমাহিত করা হয়। এটাই তার হিস্ট্রি। সমাধির ওপর দিয়ে এখন আমরা হাঁটছি। শোনা যায় একবার তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়ায় হাকিম সাহেবের নির্দেশে প্রত্যেকদিন একটি করে মানব শিশুর লিভার দিয়ে ওষুধ তৈরি করে তাকে খাওয়ানো হতো, তাই তাকে কলিজা খেকো বলা হতো। হাজারদুয়ারিতে তো পৌঁছেছি, কিন্তু টিকিটের লাইন দেখুন, এখন 3:45 বাজে, এখনও এত ভিড়। তো যেটা জানতে পারলাম যে এখানে 4টে পর্যন্ত টিকিট দেওয়া হয়। এই যে সামনে দেখছেন, এটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা। হাজারদুয়ারি দেখবার জন্য টিকিট কাটলাম, লাইনে দাঁড়িয়ে 25 টাকা নিল, আর যদি ব্ল্যাকে কাটি বাইরে 40 টাকা করে নিচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি প্যালেসটা 3 তলা এবং প্রত্যেকটা কক্ষে প্রচণ্ড রকম কারুকার্য খচিত। দূরে দেখতে পাচ্ছেন ইমামবাড়া, ওটা ঠিক হাজারদুয়ারি প্যালেসের বিপরীত দিকের অংশ। ওইখানটা আমরা একটু পরে যাব, আগে আমরা হাজারদুয়ারি এই প্যালেসটা আগে দেখে নিই, চলুন। এখন বাজে 3:58, তবুও ঢলটা দেখুন কি অবস্থা। কিন্তু ভেতরে তো ক্যামেরা সম্ভবত অ্যালাউ নেই, বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি সম্ভব হয় তখন দেখাবো। এইখান দিয়ে আমরা এখন ঢুকছি। হাজারদুয়ারির ওপর থেকে নিচের দৃশ্য। ভেতর দিকে যেহেতু ক্যামেরা নিষিদ্ধ, তার জন্য বাধ্য হয়ে বাইরে থেকেই দেখছি। নবাব সিরাজদৌল্লার ব্যবহৃত কামান। সিরাজদৌল্লার সময়ে ব্যবহৃত ঘড়ি। ইমামবাড়া, এখানে মহরম উৎসব হয়, বছরে 9 দিন চাঁদ উঠে, কুরবানি 20 দিন পর চাঁদ উঠে, তখন থেকে 9 দিন মেলা চলে, খোলা থাকে। এটা জুলুস হয়, মাতম মজলিস হয়, এখানে হাসান হোসেনের শোক পালন করা হয়। মহরম 9 দিন হাসান হোসেনের শোক পালন করা হয়, মাতম মজলিস হয়। বিল্ডিংটা কে তৈরি করেছিল? বিল্ডিংটা ফেরেঞ্জা করেছে, যেমন বোর্ডে লেখা আছে, নবাবরা লাস্ট নবাবের ছেলে করেছিল এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ইমামবাড়ি, ইমামবাড়ি অর্থাৎ ধর্মস্থান। মানে হিন্দুদের ঠাকুর বাড়ি যেরকম থাকে, এটা মুসলিমদের ঠাকুর বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এখনো কি সন্ধ্যের সময় নামাজ পড়া হয়? না, এখানে নামাজ হয় না। নামাজ হয় না, মদিনাতে নামাজ হয় না, কোরআন পাঠ হয়, মজলিস হয় প্রত্যেক বৃহস্পতিবারে। হিন্দু মুসলমান সবাই আসে, যারা লোকাল স্থানীয় লোক আছে, ধূপকাঠি মোমবাতি মানসিক করে, তাদের ছাড় আছে। এখানে হিন্দু মুসলমান সবাই আসতে পারে। এই ইমামবাড়া নবাব নাজিম ফেরাদুনজার আমলে 6 লক্ষ মুদ্রার ব্যয়ে সৈয়দ আলী খাঁর তত্ত্বাবধানে 1847 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। ওখানে যে ঘোড়াটা দেখছেন, এটা কিন্তু ইমামবাড়ারই ঘোড়া। হাজারদুয়ারি প্যালেস দেখা শেষ করে আমরা এবার ফেরার পথে। এবার জোর খিদে পেয়ে গেছে, আমরা চলে এসেছি হাজারদুয়ারি রেস্টুরেন্টে।
আপনারা আসলে অবশ্যই এই রেস্টুরেন্টটা থেকে কিছু খাবার খেতে পারেন, কারণ হচ্ছে এই রেস্টুরেন্টটা খুব নামি রেস্টুরেন্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নতাতেও এরা প্রথম জায়গায় রয়েছে। তো আমরা এখান থেকে কিছু খাবার অর্ডার করে নিলাম। মেনু কার্ড আছে, আপনারা নিজেদের মতন করে মেনু কার্ডটা দেখে নিতে পারেন, নিয়ে খাবার অর্ডার করে খেয়ে নিতে পারেন। বাকি কথা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন। আশা করি ভিডিওটা দেখে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আজকের মতো এখানেই ভিডিও সমাপ্ত করছি। সকলে খুব ভালো থাকুন, ধন্যবাদ।